গত ভিডিওতে আমরা দেখেছি ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতির শুরু, যেটা প্রফেসরের মাস্টার প্ল্যান অনুযায়ী রয়্যাল মিন্ট দখল করে ফেলেছে ডাকাতরা। কিন্তু এবার পরিস্থিতি আরো জটিল হতে যাচ্ছে। ভেতরে শুরু হয়েছে ডাকাতদের মধ্যেই দ্বন্দ্ব, আর বাহিরের পুলিশ ধীরে ধীরে প্রফেসরের পরিকল্পনার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তাহলে কি এই ডাকাতি ভেঙে পড়বে, নাকি প্রফেসর আবারও সবাইকে চমকে দেবে? তো চলুন শুরু করা যাক মানি হেইস্টের সিজন 1 এর এপিসোড 5 থেকে 7 এর পুরো গল্প। আর আগের পর্বে আমরা এপিসোড 1 থেকে 4 পর্যন্ত এক্সপ্লেন করেছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তা আগের পর্বটি যদি না দেখে থাকেন তাহলে আগে দেখে আসলে গল্পটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এপিসোড 5 এর শুরুতে আমরা দেখি যে আর্থেরও পুলিশের গুলি খাওয়ার পরও বেঁচে আছে, আর রয়্যাল মিন্টের ভিতরে পরিস্থিতি ধীরে ধীরে আরো উত্তেজনাপূর্ণ হয়েছে। ডাকাত দল এবং জিম্মিরা তাকে দ্রুত রয়্যাল মিন্টের ভেতরে নিয়ে আসে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। পুলিশ যখন দেখতে পারে যে তারা ভুল করে একজন জিম্মিকেই গুলি করেছে, তখন পুলিশের উপরে ভীষণ চাপ বেড়ে যায়। ডাকাত দল আর্থারের সার্জারি করার চেষ্টা করে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে প্রফেসর আগেই সবাইকে শিখিয়েছিলেন, যখন তারা 5 মাস ট্রেনিং করেছিল, কেউ গুরুতর আহত হলে প্রাথমিকভাবে কিভাবে অস্ত্রোপচার করতে হয়। কিন্তু টোকিও জানায় যে গুলির ক্ষত খুবই জটিল, আর সাধারণ ট্রেনিং এর জন্য যথেষ্ট হবে না, আমাদের আরো সতর্ক হওয়া দরকার। এদিকে রাকেল প্রফেসরকে ফোন করে বলে যে আমাদের গুলিতে একজন জিম্মি আহত হয়েছে, আমি এর জন্য খুবই দুঃখিত, কিন্তু এখন তোমার সাহায্য প্রয়োজন। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে সে মারা যাবে। প্রফেসর প্রথমে অস্বীকার করে, কিন্তু রাকেল তাকে চাপ দিয়ে বলেন যে একজন মানুষের প্রাণের মূল্য এত কম নয় যেটা তুমি বুঝতেছো। পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। ভেতরে জীবন মৃত্যুর লড়াই, আর বাহিরে মানসিক চাপ এবং দায়িত্বের সংঘর্ষ। শেষ পর্যন্ত প্রফেসর রাজি হয়, কিন্তু তিনি বলেন যে ঠিক আছে, তোমরা মেডিকেল টিম ভিতরেই পাঠাতে পারো, কিন্তু তাকে হসপিটালে নেওয়ার জন্য বাইরে নেওয়া যাবে না। পুলিশ এই সিদ্ধান্ত মেনে নেয়। তারপর অ্যাঞ্জেলো সবাইকে অনুরোধ করে বলে যে মেডিকেল টিম যখন ভেতরে যাবে তাহলে সেও তাদের সঙ্গে ভিতরে যেতে চায়, যাতে ভেতরে ডাকাত দলের সব তথ্য সে সংগ্রহ করতে পারে। তখন রাকেল এই পরিকল্পনার কথা কর্নেলকে জানালে কর্নেল অস্বীকার করে বলে যে না, এটার প্রয়োজন নেই, আমরা ইতিমধ্যে অনেক রক্তপাত করেছি, আর ঝুঁকি নেওয়ার দরকার নেই। তখন রাকেল জানায় যে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুযোগ। অবশেষে তাদের সিদ্ধান্ত হয় যে একটি ছোট টিম গোপন টানেল দিয়ে রয়্যাল মিন্টে ঢুকবে, আর এই টানেলটি মাত্র 18 মাস আগে তৈরি করা হয়েছে, তাই ভেতরের কেউই এই সম্পর্কে হয়তো ভালোভাবে জানে না। অন্যদিকে মনিকা প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছিল। এই সুযোগে ডেনভার এবং মস্কো তাকে লুকিয়ে রাখার চেষ্টা করে, যাতে অন্য কেউ তাকে না দেখে ফেলে। তারা পরে তাকে বাথরুমে খুঁজে পায়, সে ব্যথায় কাতরাচ্ছিল এবং বমিও করছিল। ডেনভার বলে যে তোমার এখানে থাকা উচিত নয়, দলের কেউ দেখে ফেললে তোমাকে মেরে ফেলবে। মনিকা কিছুটা সময় চায়, আর মস্কো তখন ডেনভারকে বলে যে আমরা এখানে কাউকে মারতে আসিনি, শুধু ডাকাতি করতে এসেছি। পরের বার যদি কাউকে মারার কথা বলা হয় তাহলে তুমি আর কাউকেই মারবে না। কিন্তু ডেনভার তো জানতো যে মনিকা এখানে থাকলে ধরা পড়বে, তাই সে তাকে কুলে তুলে অন্যত্র নিয়ে যেতে চায়। মনিকা তখন জিজ্ঞেস করে যে আমি তো বাইরে গুলির শব্দ শুনেছি, তো সবকিছু ঠিক আছে তো? ডেনভার প্রথমে কোনো কিছু বলতে চায় না, সে বলে যে সবকিছু ঠিক আছে। কিন্তু শেষ পর্যন্ত মস্কো জানায় যে একটি গুলি আর্থুরের গায়ে লেগেছে। এই কথা শুনে মনিকা ভেঙে পড়ে। ডেনভার তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে মারা যায়নি, আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছি, ভেতরে মেডিকেল টিমও এসেছে। তখন মনিকা তাকে বলে যে দয়া করে আর্থুরকে বলো যে আমি বেঁচে আছি, সে ভাববে গুলিটা হয়তো আমার গায়ে লেগেছে। এবং এই বলে সে তাকে একটি চিঠি দেয় আর্থুরকে দেওয়ার জন্য, কারণ মনিকার গর্ভে যে সন্তান ছিল সেটা আর্থুরই সন্তান। তো মস্কো যখন জানতে পারে যে সে গর্ভবতী, তখন সে তার ভালোভাবে ক্ষত পরীক্ষা করে দেখে যে তার পায়েও গুলি লেগেছে। মস্কো তখন ডেনমার্ককে বলে যে তার পায়ের গুলি বের করতে হবে, আর গুলি বের করার যে সরঞ্জাম সেটা আমরা মেডিকেল টিমের কাছ থেকে চুরি করব। যখন মেডিকেল টিম ভিতরে এসে আর্থুরের গুলি বের করবে তখন সেখান থেকে আমরা চুরি করব। তো ডেনভার যখন আর্থুরের কাছে যায় তখন সে দেখতে পারে যে আর্থুর ফোনে তার স্ত্রী লাউরার সঙ্গে কথা বলছিল, আর সে তাকে বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করে এবং তাকে ভালোবাসার কথা বলে এবং তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানের কথা বলে। কিন্তু আর্থুর এখানে একটা ভুল করে বসে, সে তার স্ত্রীর নামের বদলে তার প্রেমিকা মনিকার নাম বলে ফেলে। এতে তার স্ত্রী আরো ভেঙে পড়ে। মেডিকেল টিম অবশেষে রয়্যাল মিন্টের দরজায় পৌঁছায়, আর দরজা খুলতে সেখানে ছিল রিও, টোকিও এবং কয়েকজন জিম্মি। পুরো প্ল্যানটি প্রফেসর সিসিটিভিতে দেখছিলেন। তিনি লক্ষ্য করেন যে মেডিকেল টিমের সঙ্গে অ্যাঞ্জেলো এসেছে।
এতে প্রফেসর খুবই খুশি হয়, কারণ এটা ছিল তার পরিকল্পনারই একটা অংশ। তিনি সঙ্গে সঙ্গে বার্লিনকে ফোন করে জানায় যে মেডিকেল টিমের সঙ্গে যে অ্যাঞ্জেলে ঢুকেছে সে আসলেও কিন্তু কোনো চিকিৎসক নয়, বরং সে একজন পুলিশের লোক। তাই আমাদের প্ল্যান মতো কাজ করতে হবে, এবং আমি যে প্ল্যান সেট করছি সেটা তুমি চালু রেখো যাতে কোনো ভুল না হয়। তবে এতক্ষণ পর্যন্ত পুলিশ ভাবছিল যে এই গুলির ঘটনা ডাকাতদের পরিকল্পনার বাইরে ছিল। তারা ভেবেছিল যে এই সুযোগে তারা ভিতরে গিয়েছে, কিন্তু আসল সত্য হলো প্রফেসর আগেই সব পরিকল্পনা করে রেখেছিল, আর এই দুর্ঘটনাও ছিল মাস্টার প্ল্যানের একটি অংশ। অর্থাৎ প্রফেসর আগেই পরিকল্পনা করেছিল যে যখন পুলিশ বা রেড ক্রসের মেডিকেল টিম ভিতরে ঢুকবে তখন আমরা আমাদের প্ল্যান অনুযায়ী পুলিশ সেজে বাইরে বেরিয়ে যাব। এদিকে ভেতরে ঢোকার আগে পুরো মেডিকেল টিমকে কঠোরভাবে তল্লাশি করা হয় এবং তাদের ঘড়ি, চশমা স্ক্যানিং করার জন্য খুলে নেওয়া হয়। তখন আমরা দেখতে পারি যে ডাকাতদের প্ল্যান অনুযায়ী অ্যাঞ্জেলোর চশমার ভিতরে একটি ট্রান্সমিটার লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে যে সকল কথাবার্তা হবে সব কিছু সেটা প্রফেসরের কাছে চলে যাবে। তো এই পরিকল্পনাও তাদের সফল হয়েছে। এরপর মেডিকেল টিম আর্থারের চিকিৎসা শুরু করে, আর এখানে এপিসোড 5 শেষ হয়। তারপর আমরা এপিসোড 6 এর শুরুতে দেখতে পারি যে আর্থারের অপারেশন শুরু হয়ে গেছে, আর বাইরে থেকে দুজন পুলিশ জিম্মিদের যে পোশাক ভিতরে পরে আসে সেই পোশাক পরেই ভিতরে টানেলের মধ্যে দিয়ে ঢোকার চেষ্টা করে। আর তখন ডাক্তারের পিছনে দাঁড়িয়েছিল ডেনভার। সে সুযোগ বুঝে সার্জিক্যাল ব্লেড ও অ্যানেস্থিয়া চুরি করে পকেটে ঢুকায়, কারণ তার বাবা মস্কো বলেছিল যে যত দ্রুত সম্ভব সবকিছুর ব্যবস্থা করে নিয়ে আসো, মনিকারও অপারেশন করতে হবে। তো ডেনভার প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে ফেলে। তো মেডিকেল টিম তখন ভিতরে 30 মিনিট সময় নেয়, তারা ইচ্ছা করে সময় নষ্ট করছিল, যত অন্যদিকে যে পুলিশের ছোট দল যেটা টানেলের ভিতর দিয়ে আসতেছে তারা যাতে সঠিকভাবে আসতে পারে। কিন্তু টানেলে লাগানো ছিল ভয়েস ট্রান্সমিটার, যেটা পুলিশদের যোগাযোগ ব্লক করে দেয়। প্রফেসর তার টের পেয়ে সরাসরি বার্লিনকে ফোন করে সতর্ক করে এবং বলে যে কিছু পুলিশ অফিসার জিম্মি সেজে ঢোকার চেষ্টা করছে, সাবধানে থাকো। তিনি সঙ্গে সঙ্গে তাদেরকে পরবর্তী প্ল্যান শুরু করতে বলে। অর্থাৎ এই পরবর্তী প্ল্যান হচ্ছে তাদের সবার মাস্ক পরিবর্তন করে ফেলবে। এ সময় যখন মেডিকেল টিম উপরে ওঠে তখন তারা দেখতে পায় যে ডাকাতদের সবার মুখের মাস্ক অন্যরকম। তারা হতবাক হয়ে যায়, কারণ সবার মাস্ক বদলে গেছে। এতে বোঝা যায় যে কে আসল ডাকাত আর কে ছদ্মবেশী পুলিশ। অর্থাৎ টানেল দিয়ে যারা আসতেছে তারা যদি এসে পড়ে তাহলে অবশ্যই ডাকাতদের কাছে সেটা ধরা পড়বে। তো অ্যাঞ্জেল দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, আর মেডিকেল টিমের সঙ্গে সে দ্রুত বাইরে বের হয়। সে সরাসরি নিজেদের হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করে। সে জানায় যে আমরা যে পুলিশকে টানেলের মধ্যে দিয়ে পাঠিয়েছিলাম তাদের যত দ্রুত সম্ভব এখানে ফিরিয়ে আনা দরকার, কারণ যদি তারা ভেতরে পৌঁছায় তাদের মাস্কের কারণে তারা চিনে ফেলবে এবং গুলি চালিয়ে তাদেরকে মেরে ফেলবে। আর এই মিশনটি এখানেই শেষ করতে হবে। শেষ পর্যন্ত রাকেলের নির্দেশে পুলিশদেরকে বাইরে ফিরিয়ে আনা হয় এবং তাদের মিশন ব্যর্থ হয়ে যায়। আর এসব ঘটনা প্রফেসর বসে বসে লক্ষ্য করে, কারণ অ্যাঞ্জেলের চশমায় যে ট্রান্সমিটার আছে সেটার কারণে তারা যে সকল কথাবার্তা বলবে সেটা প্রফেসর আরামে শুনতে পারবে। প্রফেসর তখন বার্লিনকে ফোন করে জানায় যে পুলিশ তাদের মিশন বাতিল করেছে, আপাতত আমরা নিরাপদ। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে মনিকা এবং মস্কো কথা বলছিল। মনিকা জিজ্ঞেস করে যে বাবা হওয়ার অনুভূতি কেমন। মস্কো বলে যে বাবা হওয়া মানে বিশাল দায়িত্ব। প্রথমে সহজ মনে হয়, কিন্তু ধীরে ধীরে স্কুল, কলেজ, চাকরি সব মিলিয়ে মনে হয় যেন একটা ট্রাক ভর্তি চিন্তা দরজায় এসে দাঁড়িয়েছে। অন্যদিকে ডেনভার মনিকার পায়ের গুলি বের করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার কাছে সার্জিক্যাল ব্লেড, ওষুধ এবং অ্যানেস্থেসিয়া ছিল। ডেনভার মনিকাকে বলে যে সে আর্তুরোকে জানিয়ে দিয়েছে যে সে বেঁচে আছে, আর তাদের মধ্যে যে অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান এখনো ঠিক আছে। এই কথা শুনে মনিকা খুবই চমকে যায়, কারণ তাদের মধ্যে কখনো অস্ট্রেলিয়া যাওয়ার কথাই হয়নি। অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা ছিল আর্তুর ও তার আসল স্ত্রী লারার। এদিকে নাইরোবি ডেনভারের পকেট থেকে পড়ে যাওয়া চিঠিটা পেয়ে যায়। চিঠিতে লেখা ছিল আমি বেঁচে আছি, লড়াই চালিয়ে যাও। নাইরোবি বোঝা যায় যে কিছু একটা লুকানো হচ্ছে। সে ডেনভারকে অনুসরণ করে ভল্টে পৌঁছে যায়। ডেনভার ও মস্কো ভাবে যে নাইরোবি হয়তো সব জেনে গেছে, এখন তাদেরকে মেরে ফেলবে। তো উল্টা হয়। নাইরোবি বলে যে প্রফেসর বলছিল যে নো ব্লাড, কারো মৃত্যু নয়। সে তাদের সঙ্গে যোগ দেয় এবং মনিকার জীবন বাঁচাতে সাহায্য করতে শুরু করে। নিজের মাস্ক খুলে সে গুলি বের করার কাজে হাত লাগায়।
অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টারে রাকেল এবং তার টিম তো হতবাক। তারা ভাবছে যে আমাদের সব প্ল্যান আগে থেকে ওরা কিভাবে জানে, আর কত বছর ধরেই তারা এই পরিকল্পনা করেছে। আর প্রফেসর বসে বসে এসব সব কথা শুনছিল। আর এই কথোপকথনের দৃশ্য পুরো সিরিজের অন্যতম সেরা মাইন্ড গেম মুহূর্ত। রাকেল অবশেষে সিদ্ধান্ত নেয় যে তারা রয়্যাল মিন্টের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে। ডাকাতরা নিশ্চয়ই আগে বহুবার এই জায়গায় এসেছে, আর কোথাও না কোথাও তারা কোনো ক্লু রেখে গেছে। এদিকে নাইরোবি কাচের বোর্ডে লিখেছিল যে 172 মিলিয়ন ইউরো প্রিন্ট করা হয়েছে। সে আনন্দে নাচছিল, কারণ তাদের প্ল্যান দারুণভাবে এগিয়ে যাচ্ছে। রিও এবং অন্যান্যরা টিভি চালিয়ে বাইরের খবর দেখতে শুরু করে। সব নিউজ চ্যানেলে শুধু তাদেরই কথা চলছে। একদল ডাকাত রয়্যাল মিন্ট দখল করে নিয়েছে এবং কোটি কোটি ইউরো ছাপাচ্ছে। বাইরের মানুষজন অনেকেই তাদের সাহসের প্রশংসা করছে। ডাকাতরা শুধু এখন অপরাধী নয়, মনে হয় একটু অতিকে পরিণত হয়েছে। ডাকাতরা টিভিতে নিজেদের খবর দেখে ভীষণভাবে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। তারা ভাবে যে এতক্ষণ পুলিশকে ফাঁকি দিয়ে তারা ঠিকই পথে এগিয়ে যাচ্ছে, এবার সফলতা নিশ্চিত। কিন্তু হঠাৎ রিওর মুখ ফ্যাকাশে হয়ে যায়। টিভিতে তার বাবা মায়ের সাক্ষাৎকার দেখানো হচ্ছে। তারা বলছে যে যেদিন থেকে আমাদের ছেলে অপরাধের জগতে পা বাড়াচ্ছে সেদিন থেকেই সে আমাদের কাছে মৃত। এখন তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই কথা শুনে রিও ভেঙে পড়ে, তার চোখে পানি চলে আসে। টোকিও দ্রুত টিভি বন্ধ করে দেয়। সে রিওকে বলে যে প্রফেসর আগেই বলেছিল যে কখনো নিউজে মন দেবে না। ওরা আমাদের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে চায়, আর আমাদের শক্ত থাকতে হবে। কিন্তু দলের ভেতরে তখন একটা বড় সমস্যা তৈরি হয়েছে। প্রফেসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম ছিল নো ব্লাড, কারো মৃত্যু হবে না। কিন্তু বার্লিন ডেনবার্গকে মনিকাকে মেরে ফেলতে আদেশ দিয়েছিল। এই কারণে টোকিও প্রচন্ড রেগে যায়। সে বন্দুক হাতে বার্লিনের সামনে দাঁড়িয়ে বলে, প্রফেসরকে এখনই ফোন করো, তুমি তার নিয়ম ভেঙেছ। বার্লিন শেষমেশ প্রফেসরকে ফোন করে তা স্বীকার করে এবং বলে যে এটা আমি ভুল করেছি, একটা হত্যা হয়েছে, কিন্তু আমি নিজে করিনি, শুধু আদেশ দিয়েছিলাম। এই কথা শুনে প্রফেসর ভেঙে পড়ে, কারণ সে জানে যে 48 ঘন্টার মধ্যে পুলিশ প্রমাণ চাইবে সব হোস্টেজ এখনো বেঁচে আছে কিনা। যদি কেউ মারা যায় তাহলে পুরো পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। এই অবস্থাতেই এই এপিসোড শেষ হয়। তো পরের এপিসোডে দেখা যায় যে রাকেল সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখেছে। সে আবিষ্কার করে যে 3 মাস আগে রিও এবং টোকিও রয়্যাল মিন্টে এসেছিল, আর তারা একটি মার্সিডিজ ভ্যানের চাবিও জমা দিয়েছিল। এই সূত্র ধরে পুলিশ গাড়ির খোঁজ করে। এদিকে এঞ্জেলের চশমা ট্রান্সমিটার দিয়ে প্রফেসর সব কথা শুনছিল। সে বুঝতে পারে যে একটা বড় ভুল হয়েছে। সে তখনই হেলিস্কিনকে ফোন করে জিজ্ঞেস করে যে আমি যে তোমাকে 1000 ইউরো দিয়েছিলাম যে গাড়িটা ধ্বংস করতে, তুমি কি করেছ? হেলিস্কিন সবকিছু স্বীকার করে। সে বলে যে গাড়ি ধ্বংস করিনি, তার টাকার খুবই দরকার ছিল। প্রফেসর খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে বলে যে মিলিয়ন ইউরোর পরিকল্পনা, আর তুমি 1000 ইউরোর জন্য সব ঝুঁকিতে ফেললে। হেলিস্কিন খুবই শান্তভাবে বলে যে আমার কাজ ছিল না, টাকার খুবই দরকার ছিল, তা আমি যা ঠিক মনে করেছি তখন তাই করেছি। পরিস্থিতি বাঁচাতে প্রফেসর নিজেই স্কাইপ ওয়ার্ডে যায়, যেখানে সেই গাড়িটি আছে, আর সেই ফিঙ্গারপ্রিন্ট মুছতে রাসায়নিক নিয়ে গাড়ির কাছে পৌঁছায়। কিন্তু একজন সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে। প্রফেসর তখন পালাতে গিয়ে একটি গাড়ির ভেতরে লুকায়, আর গার্ড তাকে দেখে ফর্কলিফট দিয়ে গাড়িটা তুলে ঝাঁকাতে থাকে। ভেতরে প্রফেসর আতঙ্কে চিৎকার করে, আর ঠিক তখনই রাকেল প্রফেসরকে ফোন করে। সে প্রফেসরকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেও প্রফেসর শান্ত গলায় বলে যে হ্যাঁ ঠিক আছে, রাত 9টায় দেখা হবে। অবশেষে গার্ড গাড়িটা নামায়। প্রফেসর সেখান থেকে নেমেই পালাতে গেলে গার্ড তার কুকুর ছেড়ে দেয়। কুকুরটি তাকে তাড়া করে। অন্যদিকে ভেতরে বার্লিন সবার মধ্যেই ভয় বজায় রাখতে একজন হোস্টেসকে আলাদা করে নিয়ে যায়। সে চাই সবাই তার ভয়ে ভয়ে থাকুক। এদিকে রাকেল প্রফেসরকে ফোন করে এবং বলে যে আমাদের প্রমাণ চাই, সব হোস্টেস এখন জীবিত আছে, আর সেখান থেকে তুমি 8 জন শিশুকে ছেড়ে দিবে। প্রফেসর রাজি হয়। সে বলে যে আমি 8 জন শিশুকে মুক্তি দিতে প্রস্তুত। আর এখান থেকে গল্প আবার নতুন মোড় নেয়। প্রফেসর যখন শিশুদের মুক্তি নিয়ে রাকেলের সঙ্গে কথা বলছিল, তখন রাকেল দেখে যে 8 জনের যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে মেডিসন পার্কার নামে তো কোনো মেয়েই নেই। তখন প্রফেসর তাকে শান্ত গলায় বলে যে আমি তো এতটা পাগল নেই যে সোনার ডিম পাড়া হাঁসকে ছেড়ে দেব। এরপর রাকেলের সামনে এক কঠিন প্রস্তাব রাখে। প্রফেসর বলে যে হয়তো তুমি 8 জন শিশুকে বাঁচাবে, অথবা তুমি একা পার্কারকে বাঁচাবে।
আর এই পার্কার হচ্ছে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের মেয়ে। রাকেল তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে, তখন উপর থেকে নির্দেশ আসে যে পার্কারকে বাঁচানোই অগ্রাধিকার। অবশেষে রাকেল বাধ্য হয়ে এলিসনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে প্রফেসরকে এই কথা জানিয়ে দেয়। কিন্তু এখানেই গল্পে বড় টুইস্ট, সবকিছুই ছিল প্রফেসরের পরিকল্পনা অনুযায়ী, আর প্রফেসর তখন এটাকেও না করে দেয়, আর সে পুরো কথাবার্তা রেকর্ড করে মিডিয়ায় ফাঁস করে দেয়। আর এই খবর ছড়িয়ে পড়ে যে পুলিশ 8 জন সাধারণ শিশুর জীবন ঝুঁকিতে ফেলে একজন ভিআইপির মেয়েকে বাঁচিয়েছে। সারা দেশে পুলিশ সমালোচনার মুখে পড়ে, রাকেলের ভাবমূর্তি ভেঙে পড়ে, মানুষ বলতে শুরু করে যে গরিবের প্রাণের কি কোনো মূল্য নেই। রাকেলের ভিতরে প্রচন্ড রাগ জমে ওঠে, এখন শুধু একটা অপারেশন নয়, তার সম্মানের লড়াই। এদিকে পুলিশ স্কাইওয়ার্ডে 1992 সালের একটি গাড়ি খুঁজে পায়। রাকেল নির্দেশ দেয় যে গাড়িটা ফরেনসিক ল্যাবে পাঠাও এবং ভালোভাবে চেক করতে হবে, কিন্তু প্রফেসর ট্রান্সমিটার মাধ্যমে সব শুনে ফেলে। সে আবার স্কাইওয়ার্ডের দিকে যায়, আর এবার সে পিছনের দিক দিয়ে ঢুকে এবং সে গাড়ির মধ্যে পৌঁছে সে অ্যামোনিয়া এবং অ্যালকোহল দিয়ে সম্পূর্ণ গাড়ি পরিষ্কার করে যাতে একটাও ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া যায়। আর এরপর সে ইচ্ছাকৃতভাবে বার্লিন কোটের একটি বোতাম সেখানে ফেলে দেয়। কিন্তু ঠিক তখনই পুলিশ এসে পড়ে, পালানোর কোনো উপায় নেই। তখন প্রফেসর এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেয়, সে নিজের গায়ে অ্যালকোহল ডালে এবং গ্রিজ আর বালি মেখে নেয় এবং নিজের কাপড় ছিঁড়ে ফেলে আর নিজের নাক ভেঙে রক্ত বের করে আর নিজেকে এক ভিখারির রূপ দেয় এবং একটি কুকুরকে সঙ্গে নিয়ে সে ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে। তো পুলিশ তখন তাকে থামায়, বলে যে এইভাবে এখানে কি করছো? প্রফেসর কাঁপা কাঁপায় বলে যে আমি তো শুধু একটি ভিখারি, এখানে কুড়াতে এসেছিলাম। তারপর পুলিশ সেই গাড়ির কাছে যায়। গাড়ির ভিতরে গিয়ে তারা অ্যামোনিয়ার বোতল এবং পরিষ্কারের সরঞ্জাম পায় এবং গাড়িতে পরিষ্কার করার চিহ্নও পায়, আর গাড়ির ভিতরে একটি বোতামও পায় যাতে বার্লিনের আঙ্গুলের ছাপ আছে। তখন তারা বুঝতে পারে যে এই ভিখারি হয়তো আসল মাস্টার মাইন্ড, কিন্তু এতক্ষণে প্রফেসর তো সরে পড়েছে। এই পর্যন্তই হচ্ছে মানি হেইস্টের সিজন 1-এর 5 থেকে 7-এর গল্প, কিন্তু এখানেই শেষ না। পুরো এপিসোডে এমন এক টুইস্ট আসে যা পুরো ডাকাতির ভবিষ্যৎটাই বদলে দেয়। তো সোজা কথা জানার জন্য সামনে আসছে পার্ট 3। সে পর্যন্ত সবাই ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার।